ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করলেন একাধিকবার। তারপরে সৌগত রায় সাংসদ তিনি শুধরে দেওয়ার পরে সেখানেও একটা কটাক্ষের সুর দেখলাম। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি সত্যি বঙ্কিম দা বলা যায়? বাঙালি মেনে নেবে এটা? না, দেখুন, যে দলের সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথের জন্মস্থান ভুলে যায়, যে দলের মুখপত্ররা বা দলের মন্ত্রীরা যারা প্রকাশ্যে রেকর্ডেড পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যেখানে কেউ বঙ্কিম দা বলছেন, প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলেছেন, আর একজন মিনিস্টার শেখাওয়াত তিনি বঙ্কিমবাবুর টাইটেলটাও ভুল বলছেন, স্বাভাবিকভাবে এটা থেকে পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি যে তাদের যে সম্মান, সেইটা লোক দেখানো 150 বছর পূর্তিটা সেটা আন্তরিক নয়। কারণ সঠিকভাবে সেই মনীষীদের প্রতি তাদের সেই যে সঠিক পড়াশুনো বা সঠিক তাদের সম্পর্কে জানকারি ইনফরমেশান তাদের কাছে প্রধানমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছয়নি। আর উল্টো দিকে দাঁড়িয়ে আপনি যদি দেখেন ভারতীয় জনতা পার্টি তারা আজকে বঙ্কিম চট্টোপাধ্যায়কে বঙ্কিম বাবু বলছেন। আর এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছিলাম ডহর বাবুর কথা, যে ডহরের বলে কোনো অস্তিত্বই ছিল না। প্র্যাকটিক্যালি তো ডহর বাবু বলে তাকে তো অসম্মান করাই হলো, বা সেটার কোনো অস্তিত্বহীনতা ছিল। সিধু কানু ডহর বাবু বলে কাউকে একবার খোঁজার চেষ্টা করেছিলেন। স্বাভাবিকভাবে এই যে মনীষীদের প্রতি রাজনৈতিক ব্যক্তিত্বদের দেশের এবং রাজ্যের যারা সাংবিধানিক প্রধান তাদের মুখ থেকে যদি এমন অসম্মানজনক কোনো শব্দ সামনে আসে, তাহলে বোঝা যায় যে ভারতবর্ষের বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, সাহিত্য তার সঙ্গে এদের দূরত্ব অনেক অনেক বেশি। এটাই তো হওয়া স্বাভাবিক ছিল। কারণ বন্দে মাতরমের 150 বছর করা হচ্ছে একটা বিভাজনের উস্কানি দেওয়ার জন্য। ইতিহাসকে কবর থেকে খুঁজে আনো, কুড়িয়ে আনো, বের করে আনো, যাতে মানুষ সেই বিতর্কে নিজেদেরকে ব্যস্ত করে ফেলে। ইন্ডিগো ফ্লাইট গত 7 দিন ধরে বিপর্যস্ত। দিল্লির সরকার, পার্লামেন্ট চলছে, অ্যাভিয়েশন মিনিস্টার কোনো কথা বলেছেন? প্রধানমন্ত্রী কোনো কথা বলেছেন? মধ্যবিত্ত মানুষ যারা ফ্লাইটে যাতায়াত করে তারা সর্বশ্রান্ত হয়ে যাচ্ছেন, কোনো উত্তর নেই। এই রাজ্যের মাটিতে, এই দেশের মাটিতে বাবরি মসজিদ, কোথাও কোরআন পাঠ, কোথাও রাম মন্দির, কোথাও গীতা পাঠ, এইসবের কম্পিটিশান চলছে। পার্লামেন্টের ভেতরে আমাদের দেশের অর্থনীতির বেহাল অবস্থা, সেই নিয়ে প্রধানমন্ত্রী কোনো আলোচনা সেশন চাইছেন না। বারে বারে বন্দে মাতরমের মতন ঐতিহাসিক বিষয়গুলোকে টেনে এনে বারে বারে অতীতের নেহেরুজির কথা টেনে আনা হচ্ছে। আপনি যদি সীমান্তের কোনো আলোচনা চান তখন 50 বার নেহেরুর কথা আসবে, বন্দে মাতরমের কথা বললে 10 বার কংগ্রেস নেহেরুর কথা আসবে। আরে দাদা, দেশের সরকারে তো কংগ্রেস আর নেই, দেশের সরকারে তো বিজেপি। নেহেরু এখন প্রধানমন্ত্রী নয়, আপনি প্রধানমন্ত্রী। আপনি কৈফিয়ত দিন যে আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন বলতেন যে ডলারের থেকে টাকার দাম পড়ে যাচ্ছে কেন? আজকে উত্তর দেবেন না? কেন স্বাধীনতার পর সবচাইতে বৃহত্তম পতন আপনার সরকারে থাকাকালীন হলো? কেন পুরো অসামরিক বিমান দপ্তর একদম লাটে উঠে গেল? কোনো ব্যবস্থা নিতে পারছেন না? কারণ 150 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে ইন্ডিগোর মালিক আপনাদের দলকে দেয়, বিজেপিকে দেয়। আর দিদির দলের এমপিরা সৌগতবাবুর কথা বললেন, এরাও কোনো কথা বলছে না পার্লামেন্টে, কারণ 21 কোটি টাকা এরাও পকেটে ঢুকিয়েছে ইলেকট্রাল বন্ডে। স্বাভাবিকভাবে সৌগতবাবুর কথা বলছেন, উনি প্রতিবাদ করেছেন বিজেপি তৃণমূলে বাইনারি করতে হবে। আর সেই সৌগতবাবু এখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলে নীরব থাকেন, রবি ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হলে নীরব থাকেন। 11 সালের পর বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বারাসাতের গৃহ হেরিটেজ করতে সময় লাগলো 11 সালের পর এই প্রথম তাকে সংরক্ষণের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ করা হলো। কেন বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত একের পর এক জায়গাগুলোকে সংরক্ষিত করা হয়নি এতদিন? কেন কোনো ব্যবস্থা রাজ্যের সরকার নেয়নি এতদিন? তার বিজেপি আর তৃণমূল কোথাওকে হাতে হাত ধরাধরি করে, কেউ একজন বাবরি করবে, কেউ একজন গীতা পাঠ করবে, কেউ একজন কোরআন পাঠ করবে, মোদি এখানে আসবে, সেই দিন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে বাদ দেওয়ার জন্য মুর্শিদাবাদে চলে যাবেন, মিডিয়ার অ্যাটেনশান দিয়ে দেবেন। একদিন 72 ঘন্টার মধ্যেই প্ল্যানিং হয়ে যাবে। সবটাকে বিশ্বাসযোগ্য? বঙ্কিমচন্দ্রের যে বিষয়টা নিয়ে বারে বারে বিতর্ক তৈরি হচ্ছে, বন্দে মাতরমের প্রথম 2টো স্ট্যাঞ্জা, সেটা বাদ দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাজেশন অনুযায়ী তৎকালীন কংগ্রেসের অধিবেশনে। স্বাভাবিকভাবে রবি ঠাকুর এই কলকাতা শহরে দাঙ্গার বিরুদ্ধে, সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে জোড়াসাঁকো থেকে টিপু সুলতান মসজিদের পর্যন্ত সম্প্রীতির যাত্রা করেছিলেন। রবি ঠাকুরের ভাবনায় বাংলা, বাঙালি আমরা বড় হয়েছি। এই বাংলার মাটিতে লালন চৈতন্যর বাংলায় রবি ঠাকুরের যে সম্প্রীতির ভাবনা, সেটা বাংলার নাড়িতে নাড়িতে, রক্তে রক্তে, শিরায় শিরায়। আর বিজেপি বিভাজন চায়,
রবি ঠাকুর বিভাজনের বিরুদ্ধে ছিলেন। যারা বিভাজন চায়, যারা দাঙ্গার পক্ষে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, যারা হিন্দু মুসলমান করতে চায়, তারা রবি ঠাকুরের বিরোধিতা করবার জন্যই, রবীন্দ্র ভাবনার বিরোধিতা করবার জন্যই, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের বিরোধিতা করবার জন্যই পার্লামেন্টের ভেতরে এই বিতর্ককে তৈরি করছেন। আর একদিকে বিধানসভা নির্বাচন আসছে, বিজেপি বাংলা দখল করতে চাইছে, তারপর সংসদে বিজেপিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরেক যে মন্ত্রীর কথা বললেন কালচার মিনিস্টার রাজেন্দ্র সিং শেখাওয়াত, তাদের এই যে বঙ্কিমচন্দ্রকে কাউকে কেউ বঙ্কিম দা তো কেউ বঙ্কিম দাস বলে দিচ্ছেন, তো এটা কোথাও গিয়ে কি ইচ্ছাকৃত ভুল বলে মনে করছেন? না, ইচ্ছাকৃত বলল না, অশিক্ষিতদের পার্টি। নাগপুর আরএসএস যারা বন্দে মাতরম স্লোগান দিত না, যারা জাতীয় পতাকা তুলতো না, যারা জনগণ মন গানটা গাইতো না, যারা তিরঙ্গা পতাকাকে সম্মান জানাতো না, যারা তিরঙ্গাকে এখনও অস্বীকার করে, যারা জনগণ মনের ভাবনাকে অস্বীকার করে, যারা বন্দে মাতরমের ভাবনাকে অস্বীকার করে, যারা স্বাধীনতার আগে এই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম স্লোগান, তখন তো ভারতবর্ষের রাজনীতিতে দুটো ধারা, সশস্ত্র আন্দোলনের বামপন্থী ধারা আর একদিকে কংগ্রেসের ধারা, দুই ধারার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের তাড়ানো। আর বিজেপির তৎকালীন উত্তরসূরি যারা ছিলেন হিন্দু মহাসভা আরএসএসের লোকজন, তারা তো চাইতেন ব্রিটিশরা আরও রাজত্ব করুক, ব্রিটিশদের দালালি করতেন। সাভারকার গোয়ালকাররা ব্রিটিশদের দালালি করা, সেই রাজনৈতিক ভাবধারার উত্তরসূরি হচ্ছে আজকের ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিকভাবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নাগপুরের ক্লাসে পড়াশুনো করা আরএসএস বিজেপি, তারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, তারা মনীষীদের সম্পর্কে বায়োডাটা জানে না। তার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমি মাইন্ড ইট কেয়ারফুলি, রবি ঠাকুরের জন্মদিন বিজেপি সর্বভারতীয় সভাপতি জন্ম দিবসের দিন টুইট করছে, রবি ঠাকুরের জন্মস্থান কোথায় সেটা ভুল ইনফরমেশান দিচ্ছেন। তারপরেই তো বোঝা যাচ্ছে আসামে জনগণমন গাওয়ার অপরাধে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির সরকার বাংলাদেশি দাগিয়ে দিচ্ছে। দিল্লিতে বাঙালিরা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, বিদ্যাসাগর, রাজারামমোহন, ডিরোজিওর বাংলা, এই বাংলা তো স্বাধীনতা আন্দোলন বলুন, নবজাগরণ বলুন, রেনেসা বলুন, কুসংস্কারের বিরুদ্ধে বলুন, কিংবা এই ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলুন, সব কিছুর বিরুদ্ধে এরা এক একটা আকাশের নক্ষত্র। এদের ওপর দাঁড়িয়ে তো বাংলার সংস্কৃতি। এদের সম্পর্কে জানকারি বিজেপির নেই। এরা মনুবাদ, এরা ধর্মীয় সনাতন ধর্মের নামে ধর্মের আড়ালে ব্যবসা করার মধ্য দিয়ে রাজনীতিটাকে ধর্মীয় বেড়াজালে আবদ্ধ করতে চায়। এরা কুসংস্কারাচ্ছন্ন ভারতবর্ষ তৈরি করতে চায়। ওরা ওই বৈষম্যের জাতপাত ব্যবস্থায় ফিরে যেতে চায়। স্বাভাবিকভাবে যাদের মধ্যে মনুবাদ, ধর্মীয় আবাসের মধ্যে দাঁড়িয়ে রাজনৈতিক চর্চা হয়, সেখানে দাঁড়িয়ে নবজাগরণ, রেনেসা, স্বাধীনতা আন্দোলনে যাদের অবদান রয়েছে মনীষীদের, তাদের সম্পর্কে সঠিক তথ্য সেই সমস্ত রাজনীতিবিদদের কাছে পৌঁছবে না, এটাই খুব স্বাভাবিক। পার্লামেন্টের মধ্যে 150 জন এমপি বিজেপির এমন রয়েছে যারা এইচএস পাস করেনি। 128 জন মতন, সম্ভবত মাফ করবে আমি যদি তথ্য ভুল, 128 জনের কাছাকাছি এমপি রয়েছেন যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স রয়েছে। এরা শুধুমাত্র বিজেপি করে, রাজনীতি করে কয়েকশো কোটি টাকা লুট করেছে, সম্পত্তি বাড়িয়েছে। ইলেকশন কমিশনের হলফনামা যদি দেখেন, 14 সালের আগে বিজেপির যারা এখনকার এমপি তাদের সম্পত্তি কত ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে তাদের সম্পত্তি কত। ওখানে বিজেপি, এখানে তৃণমূল। এরা প্র্যাকটিক্যালি 8 ফেল হওয়া বেচারাম মান্নাদের মন্ত্রী করতে পারে। তার মানে এখন যে কেউ ভোটে দাঁড়িয়ে জিতে গেলে, জনপ্রতিনিধি হয়ে গেলে, সে সংসদে বা বিধানসভায় চলে যেতে পারে। একটা যে সামান্য শিক্ষাগত যোগ্যতা, সেটা তাহলে এখন আর কোনো দাম পাচ্ছে? আমি আপনাকে বলছি, শিক্ষাগত যোগ্যতা শুধু না, অনেক উচ্চশিক্ষিত লোকজন যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা অনেকে রাজনীতিতে হেরে গেছেন। অনেকে অত পড়াশোনা না করে, শিক্ষায় অতদূর না পৌঁছতে পেরেও তারা এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন। কিন্তু বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, তার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এই সম্যক যে ধারণা, কালচারাল যে ঐতিহ্য আমাদের, লিগ্যাসি ভারতবর্ষের, সেই সম্প্রীতি, কালচারাল যে হেরিটেজের ধারণা, সেই সম্পর্কেই বিজেপির কোনো ধ্যান ধারণা নেই। আদ্যপান্ত বিজেপি একটা ধর্মীয় মেরুকরণ কেন্দ্রিক ব্যবসায়ী বনেদি পার্টি, যারা প্র্যাকটিক্যালি রাজনীতিতে ব্যবসা করতে এসছে। এরা ভারতবর্ষের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতিকে সম্মান করতে জানে না। এরা আদ্যপান্ত বাঙালি বিরোধী ভাবনা চিন্তায় অবস্থান করে। ব্রিটিশদের দালালি করা, ভারতের স্বাধীনতা আন্দোলনকে অসম্মান করা, হিন্দু মহাসভা আরএসএসের এরা হচ্ছে মুখ। এরা আজকে ক্ষমতায় রয়েছে। তার ফলে এরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানকেও অস্বীকার করতে চায়, সংবিধান পড়ায়। এরা গান্ধীর বদলে গডসের মূর্তি পুজো করে কলকাতা শহরে। এরা প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে রবি ঠাকুরকে অপমান করে। এরা প্রকাশ্য দিনের বেলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে।
প্র্যাকটিক্যালি গোটা পৃথিবীর সামনে যা যা ভারতবর্ষের গৌরবের প্রতিভূ রয়েছে, সেই সমস্ত ইন্টেলেকচুয়াল ব্যক্তি যারা ভারতবর্ষ গড়ে তোলবার ক্ষেত্রে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের ধারক বাহক, তাদের সম্পর্কে এদের সম্যক কোনো ধারণা নেই। এবং এই যে প্রধানমন্ত্রী, এটা বিজেপির কোনো পাড়ার নেতা, বুথ স্তরের নেতা বা এমএলএ এমপি হলে না হয় বিষয়টা মানা যেত, কিন্তু যখন প্রধানমন্ত্রী এমন একটা কথা বলছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলছেন, বাঙালি কি এটা ক্ষমা করে দেবে? দেখুন, বাঙালি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিদের এখন বোঝবার সময় এসছে যে বাংলা গোটা পৃথিবীতে নবজাগরণের ইতিহাস তৈরি করতে পারে, যে বাংলা সাহিত্যে নোবেল নিয়ে আসতে পারে, যে বাংলা তার ভাষার অবদানের জন্য গোটা পৃথিবী জুড়ে সুখ্যাতি অর্জন করতে পারে, মিষ্টত্বের জন্য, সুইটনেসের জন্য, প্রগতির জন্য, প্রোগ্রেসিভনেসের জন্য, যে বাংলা গোটা পৃথিবীতে উদাহরণ তৈরি করতে পারে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমার নাম তোমার নাম ভিয়েতনামের শহরে মিছিল হতে পারে, যে বাংলা সাদরে গোটা পৃথিবীর বুকে যেখানেই ঔপনিবেশিকতাবাদ তার থাবা বসিয়েছে, যেখানেই মানুষের ওপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়েছে, সেই প্রতিবাদীদের সাদরে গ্রহণ করে নিতে পারে যে বাংলা, সেই বাংলা আজকের দিনে দাঁড়িয়ে ওই ব্রিটিশদের তৎকালীন দালালি করা আরএসএসের উত্তরসূরি বিজেপি, যে বিজেপি আজকে আবার পুনরায় ভারতবর্ষকে ধর্মের বেড়াজালে, কুসংস্কারের দিকে, পেছনের দিকে নিয়ে যেতে চায়, বিজ্ঞানকে অস্বীকার করে, তাদেরকে বাংলা মেনে নেবে কিনা এটা একটা বড় প্রশ্ন। কারণ এই মোদি তো মহাকাশযানের সময় নারকেল ফাটিয়ে প্রমাণ করেছিলেন যে বিজ্ঞানকে তিনি মানেন না। ইনি তো বলেছিলেন তিনি নাকি জাতিস্বর হয়ে গেছেন, মানে তিনি নাকি সমস্ত কিছু জন্মের ঊর্ধ্বে উঠে গেছেন। এই প্রধানমন্ত্রী তো প্রকাশ্যে করোনার সময় কাঁসর ঘণ্টা বাজাতে বলেছিলেন। এই প্রধানমন্ত্রী তো করোনা, কোভিড টিকা বিজ্ঞানের উপর ভরসা না রেখে বিভিন্ন ধর্মীয় অনুশাসনের দাওয়াই দিয়ে গেছেন। আমরা বলছি বাংলার অসম্মান, বাঙালির অসম্মান শুধু বিজেপি করছে এমনটা নয়, আরএসএসের দালাল তৃণমূলও করছে। আর তার জন্য আজকে বাঙালি জাতির এত ভয়ঙ্কর বিপদ সামনে এসছে। আজকে পশ্চিমবাংলার মাটিতে বাঙালিদের ঠিক করে নিতে হবে যে বাংলায় আগামী দিনে এই বিভাজনের ভাবনা থাকবে নাকি বাংলার ঐতিহ্য, সম্প্রীতি, ঐক্য, যার যে ইতিহাস, লিগ্যাসি, সেইটা বাঁচবে। তাই গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা বাংলা বাঁচাওর ডাক দিয়েছে। একদিকে যারা চাকরি দিতে পারে না তারা বাবরি করতে চায়, একদিকে যারা ভাত দিতে পারে না তারা জাতের রাজনীতি করতে চায়। এই গীতা কোরআনের বাইরে দাঁড়িয়ে বিদ্যালয়ের ভেতরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে স্কুলের পাঠ্য বই পাঠ হবে কিনা, গীতা পাঠ কোরআন পাঠটা নয়, স্কুলের ভেতরে বাচ্চারা বইয়ের পাঠটা পাবে কিনা, সেইটা গ্যারেন্টি করবার সময় এসছে। 8,000 স্কুল বন্ধ, মিড ডে মিলে একটা গোটা ডিম দিতে পারে না সরকার, হাফ ডিম দেওয়ার পর বাকি টাকা লুট হয়ে যায়। যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে প্রায় পরিযায়ী শ্রমিকরা না খেতে পেয়ে মরছে, যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে শুধু বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে গিয়ে মার খেয়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে, যে রাজ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে এই দিদি মোদির রাজনীতির কবলে পড়ে বাংলাদেশ বলে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাংলাকে ঠিক করতে হবে। দিদি মোদির এই বাইনারি হিন্দু মুসলমান ধর্মের রাজনীতিকে দূরে সরিয়ে ধর্মনিরপেক্ষতার এজেন্ডায় চৈতন্য লালনের ঐতিহ্যকে বাঙালি রক্ষা করবে কিনা। গোটা রাজ্যটাকে আজকে তৃণমূল বিজেপি টুকরো টুকরো করে দিয়েছে, কখনো জাতের নামে, কখনো ধর্মের নামে, কখনো কে কী পড়বে, কে কী খাবেন নামে। যে কলকাতা শহরে আজ অব্দি এ ঘটনা ঘটেনি, সেই কলকাতা শহরে দেখা যাচ্ছে একজন সংখ্যালঘু মানুষ চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে তাকে পেটানো হলো। মুখ্যমন্ত্রী তৃণমূলের, বিজেপি বিরোধী নাকি তৃণমূলের সরকার, আজ অব্দি ব্যবস্থা নিয়েছেন? গরুর গাড়িকে আটকে রেখে তাকে মারধর করা হচ্ছে চালককে, মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিতে পেরেছেন? এই খোদ কলকাতা শহরের বুকে আমরা একটা রুটি রুজি রোজগারের মিছিল করতে গেলে পুলিশ পেটায়, মিছিল করবার অনুমতি দেয় না। আর সেই কলকাতা শহরের বুকে একের পর এক ধর্মীয় কম্পিটিশনের মিছিল হচ্ছে, কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরী করছেন, কখনো আরএসএস করছে, কার্তিক মহারাজরা করছে। কেন সরকার ব্যবস্থা নিতে পারছে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মীয় রাজনীতির বাইরে বেরোতে পারছেন না? আসলে আরএসএসের একটা পুল বিজেপি আর একটা পুল তৃণমূল, এরা হাতে হাত মিলিয়ে বাংলাকে পুনরায় ধর্মের দিকে ঠেলে নিয়ে যেতে চায়, নজর ঘুরিয়ে দিতে চায়। তাই যেমন দিদির সরকার চায় শীতকালীন বিধানসভায় শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো আলোচনা হবে না, বাইরে শুধু ধর্মের বিভাজন হবে, ঠিক তেমন মোদি চায় সমস্ত জনবিরোধী ইস্যুগুলো থেকে নজর ঘুরিয়ে দিতে। যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, যেখানে সরকার একের পর এক জনবিরোধী বিল পাস করছে, যেখানে বিরোধীদের আপত্তি রয়েছে, সেই সমস্ত কিছু থেকে নজর ঘুরিয়ে দিতে, পুনরায় ইতিহাসে ফিরিয়ে নিয়ে যেতে। বন্দে মাতরম নিয়ে কখনো বিতর্ক করো, কখনো এসআইআর
নিয়ে বিতর্ক করো, কখনো নেহেরু নিয়ে বিতর্ক করো, আর আড়ালে দাঁড়িয়ে আমার দেশের মাটিতে শ্রমকোড বিল এনে শ্রমিকের অধিকারকে হরণ করা হবে, এগ্রিকালচার বিলকে লাগু করে দেওয়া হবে, ওয়াকফ বিলকে লাগু করে দেওয়া হবে, আর রাজ্যের মানুষ বোকার মতন আপনি আমি আমরা সবাই এই দিদি মোদির হিন্দু মুসলমানের খেলায় মত্ত হয়ে থাকবো। আসুন, এই বাংলাকে রক্ষা করতে হলে দিদি মোদিকে সবক শেখাতে হবে। ধর্মের ব্যবসায়ীদের, ধর্মের কারবারিদের, যারা ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়, তাদেরকে সরকারে থাকার ঘুম উড়িয়ে দিতে হবে, তবে গিয়ে দেশ রাজ্য বাঁচবে।